মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সংকোচনের প্রভাব চট্টগ্রামে জনশক্তি রফতানিতে ভাটা 2 মাসে গেছে মাত্র 5,500 কর্মী নিতে ফের কলিং ভিসা চালু করল মালয়েশিয়া। রাষ্ট্র সংস্কারে $200 কোটি সহায়তা দেবে বিশ্বব্যাংক, প্রধান উপদেষ্টাকে কান্ট্রি ডিরেক্টর। ব্যাংকের তারল্য সংকট কাটাতেও মিলবে ঋণ, আইডিবি দেবে $500 কোটি। আগের সরকারের চাপে সঠিক তথ্য দিয়ে ব্যয়ে প্রাক্কলন করতে পারেনি মন্ত্রণালয়গুলো, দাবি শ্বেতপত্র প্রণয়ন কমিটির। খতিয়ে দেখা হবে জাতীয় আয় ও মূল্যস্ফীতির হিসাবের ভিত্তি। হিলি স্থলবন্দর দিয়ে কম শুল্কের পেঁয়াজ আমদানি শুরু, প্রথম দিনে এসেছে 123 মেট্রিক টন, প্রতি কেজি বিক্রি হচ্ছে 85 টাকায়। এবং বন্যার ক্ষত না কাটতেই লোডশেডিংয়ে বিপর্যস্ত সিরাজগঞ্জের তাঁত শিল্প, দিনে 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ না থাকায় ব্যাহত উৎপাদন, রং সুতার অনিয়ন্ত্রিত বাজারে লোকসানের মুখে তাঁতিরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। স্বপ্ন চোখে বিদেশ যাত্রার পর শূন্য হাতে ফেরা, দিন দিন বেড়েই চলছে এর সংখ্যা। প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকলেও আজও মালদ্বীপ থেকে দেশে ফিরছেন 8 শ্রমিক। ভুক্তভোগীদের দাবি, মালদ্বীপে বাংলাদেশের হাই কমিশনারের গাফলতিতেই হুমকির মুখে দেশটিতে থাকা 1 লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসীর ভবিষ্যৎ। পরিবারের টানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়। আপন মানুষকে ঘরে ফিরে পেতে বাইরে স্বজনদের অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। দীর্ঘদিন প্রবাস যাপনের পর আনন্দ চিত্তে দেশের মাটিতে পা রাখেন রেমিটেন্স যোদ্ধারা। তবে মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেল তার ভিন্ন চিত্র। চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ, নেই স্বজনদের অপেক্ষা। দেখে কে বলবে এরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রেমিটেন্স যোদ্ধা। আমি যে এখন খালি হাতে আসলাম, আমার ছেলে মেয়ে আছে না, বাচ্চা আছে না, মা বাবা আছে না, কি নিয়ে যাচ্ছি? আমি হয়তো সম্পদ বেঁচে গেছি, আমি কখনো এরকম ভাবছি না যে আমি ফিরাবো। ভুক্তভোগীদের অভিযোগ, মালদ্বীপের নতুন সরকারের দেয়া নতুন ভিসা নীতি সম্পর্কে কিছুই জানেন না তারা। বাংলাদেশ হাই কমিশনও দায় সেরেছে শুধুমাত্র একটি বিজ্ঞপ্তি দিয়েই। নতুন নিয়ম অনুযায়ী বন্ধ করা হয়েছে ফ্রি ভিসা, অর্থাৎ কর্মীরা যে কোম্পানির ভিসা পেয়েছেন শুধুমাত্র সেখানেই কাজ করতে পারবেন। তবে ভুক্তভোগীদের দাবি, কাজ না থাকা সত্ত্বেও অর্থের বিনিময়ে শুধুমাত্র একটি কোম্পানির নামে তাদেরকে রেজিস্ট্রেশন করে দিয়েছে বাংলাদেশ সরকার। আমি সাইন দিয়েছি, কেন আমার 3 বার সাইনটা কাটলো? কাটতে আমাদের আজকে 2 মাস 17 জেল খাটালো। কি অফার আমার বিরুদ্ধে তার কোনো অভিযোগ না, কোনো কেস নেই। এখন ওদেরকেও যে ওদের মলদ্বীপিয়ান লোক দৃষ্টি আকর্ষণ করছে, আমি ছুটি করে ব্যবসা করি, এটাই। 1 লাখেরও বেশি বাংলাদেশি কাজ করেন মালদ্বীপে। ভুক্তভোগীরা বলছেন এদের অধিকাংশ রয়েছেন গ্রেফতার আতঙ্কে। তাদের দাবি, দ্রুত পদক্ষেপ না নিলে হুমকির মুখে পড়তে পারে মালদ্বীপের এই বিশাল শ্রমবাজার। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। প্ল্যান্টেশন সেক্টরে কর্মী নেয়ার জন্য আবার কলিং ভিসা চালু করেছে মালয়েশিয়া সরকার। এর মাধ্যমে বাংলাদেশ থেকেও কর্মী নেওয়া হবে বলে জানিয়েছে হাই কমিশন। কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে গতকাল এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া সরকার নতুন করে প্ল্যান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতোমধ্যে কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু করেছে। বাংলাদেশ হাই কমিশনের প্ল্যান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে। ওমান ও আরব আমিরাতের মতো দেশগুলোতে শ্রমবাজার সংকুচিত হয়ে পড়ায় জনশক্তি রফতানিতে ধস নেমেছে চট্টগ্রাম বিভাগে। চলতি বছরের জুলাই আগস্ট মাসে বিদেশে পাড়ি জমিয়েছেন মাত্র 5,836 জন, অথচ এর আগে 6 মাসে এই বিভাগ থেকে জনশক্তি রফতানি হয়েছে 33,915 জন। শাখার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। বৈষম্য বিরোধী আন্দোলনে মিছিল করাকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়া শ্রমবাজার এখনো খুলে দেয়নি আরব আমিরাত। আগে থেকে গণহারে শ্রমিক ভিসা দেওয়া বন্ধ রেখেছে ওমান এবং সৌদি আরব। কাতার, জর্দান, কুয়েতের শ্রমবাজারের পরিস্থিতি অনুকূলে নয়। এই অবস্থায় চরম বেকায়দায় পড়েছে বৃহত্তর চট্টগ্রামের প্রবাসী শ্রমিকেরা। চলতি বছরের জুলাই এবং আগস্ট মাসে মধ্যপ্রাচ্যের এসব দেশে কাজের সূত্রে যাওয়ার সুযোগ পেয়েছেন মাত্র 5,655 জন। অবশ্য জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে 18,215 জন এসব দেশে যাওয়ার সুযোগ পেয়েছিল। মধ্যপ্রাচ্যে যে সমস্যাটা বিশেষ করে আপনার ইউএইতে ভিসা বন্ধ, এমপ্লয়মেন্ট ভিসা
ভিসা বন্ধ, ওমানে এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ। সৌদি আরবে চালু আছে, তাও এখন সৌদি আরবে ভিসা ওখান থেকে কম ইস্যু হচ্ছে, যার কারণে আমাদের মধ্যপ্রাচ্য ভিত্তিক ফ্লাইটগুলোর মধ্যে আপনার ফ্লাইট আন্ডারলোড হয়ে যাচ্ছে। শুধু যে এককভাবে চট্টগ্রাম থেকে প্রবাসী শ্রমিকের সংখ্যা কমেছে তা কিন্তু নয়। 2023 সালে দেশের বিভিন্ন অঞ্চল থেকে 13,81,000 শ্রমিক কাজের সন্ধানে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছিল, কিন্তু 2024 সালের প্রথম 6 মাসে 5,68,198 জনশক্তি রপ্তানির বিপরীতে জুলাই মাসে 85,478 জন এবং আগস্ট মাসে আরও কমে 61,413 জন শ্রমিক কাজের সূত্রে বিদেশ যেতে পেরেছেন। মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোই বাংলাদেশের মূল শ্রমবাজার হিসেবেই চিহ্নিত। সেই সঙ্গে বাংলাদেশি শ্রমিকদের সেখানে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও নানা জটিলতার কারণে শ্রমিক ক্যাটাগরির ভিসা আটকে আছে বলে অভিযোগ আটাবের। সৌদি আরব, দুবাই এবং ওমান খুব বেশি শ্রমিক যায়। মিনিস্ট্রি হওয়ার পর মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইউএইতে আরও ভালোভাবে বাংলাদেশের শ্রমিক নেবে এবং বাংলাদেশের শ্রমিকের যথার্থ সুনাম আছে। তৈরি পোশাক খাতের পর প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেই বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আয়ের পথ। শ্রমিক যাওয়ার হার কিছুটা কমলো, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর রেমিটেন্স প্রবাহ অনেকটা বেড়েছে। বিশেষ করে আগস্ট মাসে 222 কোটি মার্কিন ডলার এবং সেপ্টেম্বর মাসের 14 দিনে 116 কোটি 72 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশে। এই অবস্থায় বন্ধ হয়ে যাওয়া জনশক্তি রপ্তানি চালুর পাশাপাশি রেমিটেন্সের গতি আরও বাড়াতে ওমান, আরব আমিরাত এবং সৌদি আরবের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। ওমানে বর্তমানে ভিসা বন্ধর কারণে কিছুটা কমে গেলেও সেই বিষয়ে কর্মসংস্থান যেন বৃদ্ধি পায়, সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় একযোগে কাজ করে যাচ্ছে। 2022-23 অর্থ বছরে 21.61 বিলিয়ন এবং 22-23 অর্থ বছরে 23.91 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশে। আর এই সময়ে জনশক্তি হিসেবে রপ্তানি হয়েছে প্রায় 25 লাখ শ্রমিক। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে শ্রমবাজারে অচল অবস্থা মানে বৃহত্তর চট্টগ্রামের রেমিটেন্স যোদ্ধাদের ভোগান্তি। মধ্যপ্রাচ্যের দেশ ওমান এবং আরব আমিরাতে এখন অচল অবস্থা চলছে, আর তাই এই রেমিটেন্স যোদ্ধারা মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস যেমন সাজাপ্রাপ্তদের আরব আমিরাত থেকে মুক্ত করে আনতে পেরেছেন, ঠিক তেমনি একইভাবে এখনকার যে অচল অবস্থা সেটিও দূরীকরণ করবেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারে $200 কোটি সহায়তা দেবে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এমন প্রতিশ্রুতি দিয়েছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর। এদিকে বাজেট ও ব্যাংক খাতে তারল্য সংকট কাটাতেও বিশ্বব্যাংক ঋণ সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় $400 থেকে $500 কোটি ঋণ দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার 1 মাস পর থেকেই বাংলাদেশে আসতে শুরু করেছে উন্নয়ন সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠান। অর্থনৈতিক সংস্কারের নানামুখী আলোচনার মধ্যেই মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল লায়েক শেখ। যমুনায় এ বৈঠকে ঋণ সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন সংস্থাটির প্রতিনিধি। জানান, রাষ্ট্র সংস্কার, অর্থনৈতিক খাত, বন্যা ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও বায়ুর মান উন্নয়নে চলতি অর্থ বছরে দেয়া হবে $200 কোটি বেশি অর্থ সহায়তা। এদিন সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন সংস্থাটির দক্ষিণ এশীয় অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ এ ভার্জিসের নেতৃত্বে 7 সদস্য। বৈঠক শেষে উপদেষ্টা জানান, আর্থিক খাতের সংস্কার, বাজেট সহায়তা ও তারল্য সংকট কাটাতে ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি। লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো। এদিকে বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবির প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো উন্নয়ন ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে 2026 সালের মধ্যে $400 থেকে $500 কোটি ঋণ সহযোগিতার প্রতিশ্রুতি দেয় সংস্থাটি। In supporting the socio-economic development of the country, inshallah, for the next 3 to 5 years. Really to be able to give in terms of supporting the infrastructure development next 3 years with maybe around $4 to $5 billion. রিসেন্ট ফ্লাড এবং ওরা অলরেডি সিলেটে সার্ভে করেছে, সিলেটে অলরেডি বন্যা হয়েছে, এর আগে কিছু কনস্ট্রাকশন হয়েছে, এগুলো আবার নষ্ট হয়ে গেছে, অর্থাৎ এইগুলো ওরা সহায়তা দেবে।
উপদেষ্টা জানান, সাইক্লোন সেন্টার, বড় বড় ভবন নির্মাণ, বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও প্রান্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে আইডিবি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আগের সরকারের চাপে সঠিক তথ্য উপাত্ত দিয়ে মন্ত্রণালয়গুলো ব্যয়ের প্রাক্কলন করতে পারেনি বলে দাবি করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। সে কারণে কোন ভিত্তিতে জাতীয় আয় ও মূল্যস্ফীতি হিসাব দেওয়া হতো তা খতিয়ে দেখা হবে। মেগা মেগা প্রকল্প দর্শনে সাজানো হয়েছিল আওয়ামী লীগ সরকারের উন্নয়ন পরিকল্পনা, যার অনেকগুলো বাস্তবায়ন শেষে ভোগও করছে দেশের মানুষ। তবে এসব বাস্তবায়নে হয়েছে বড় অঙ্কের অর্থের নয়ছয়। এসব অভিযোগের ভিত্তি খুঁজতে গেল আগস্ট থেকে কাজ করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের সরকারের 24টি দপ্তরের সঙ্গে বৈঠকে বসেন কমিটির সদস্যরা। আলোচনা হয় যেসব তথ্যপাত্রে ভর করে সাজানো ও বাস্তবায়ন করা হয়েছে বিগত সরকারের উন্নয়ন পরিকল্পনা, তার ভিত আসলে কতটা মজবুত। পুরো প্রক্রিয়ার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ মিটিং আজকে আমরা করলাম। বৈঠক শেষে কমিটি প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য জানান, যেভাবে বিভিন্ন বিষয়ে ব্যয় প্রাক্কলন করেছে হাসিনা সরকার, তার ভিত্তি অনেক দুর্বল। আমরা মোটা দাগে আইডেন্টিফাই করছি যে যেই সমস্ত প্রাক্কলনগুলো করা হয় সেই প্রাক্কলনগুলোর বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন। এই কথাটা অনেক বড়ভাবে এসেছে। এ সময় জানান, জাতীয় আয় আর মূল্যস্ফীতির হিসাব যেভাবে পরিবেশন করত বিগত সরকার, সেখানে কোনো গলদ আছে কিনা খতিয়ে দেখা হবে তার খুঁটিনাটি। জাতীয় আয়ের প্রবৃদ্ধির হিসাব কিভাবে হয়েছিল, আর দ্বিতীয় হলো মূল্যস্ফীতির হিসাব কিভাবে হয়। এই দুটো বিষয়কে আমরা গভীরে যেয়ে দেখার সিদ্ধান্ত করেছি। সেই প্রক্রিয়া যদি আগে খারাপ থাকে, পরবর্তীতে প্রক্রিয়া কি আরও খারাপ হয়ে গেল কিনা সেটাই দেখব। দেবপ্রিয় জানান, এমনভাবে কাজ করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি যেন তাদের তথ্য উপাত্ত ব্যবহার করা যায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা এডিপি সাজাতে। তথ্য উপাত্তকে আরও সঠিকভাবে দেওয়ার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে সেগুলি সম্বন্ধে কোনো পরামর্শ থাকে, সেগুলি আমরা শুনেছি। বিশেষ করে আগামী বার্ষিক উন্নয়ন কর্মসূচিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য অথবা পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি বা ঘাটতি কেন এরকম হচ্ছে জানানো হয়। পরিকল্পনা পর্যায় পার করে শ্বেতপত্র লেখার দিকে অগ্রসর হচ্ছে কমিটি। আমাদের পরিকল্পনার কাজ শেষ হয়ে গেছে, আমরা এখন লেখার দিকে আগাচ্ছি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আগামী ৫-৬ মাসের মধ্যে সরকারি এলসি দায় পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। মঙ্গলবার অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ ABB ও ১২২টি ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসেন আরা শিখা। গভর্নর স্যার আরও আশাবাদ ব্যক্ত করেছেন যে আরও ৫-৬ মাসের মধ্যে সম্পূর্ণ ওভারডিউ, যেটা দাবি করা হচ্ছে যে অনেক বেশি, সেটা উনি বলেছেন যে এটা পরিশোধিত হয়ে যাবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংক কিছুটা বিপদগ্রস্ত অবস্থায় পড়েছে, এটা সত্য, কিন্তু আমাদের অতীতেও কখনো খেলাপি হওয়ার কোনো রেকর্ড নাই এবং বর্তমানেও আমরা মনে করছি যে আমাদের উপর যে ওভারডিউ রয়েছে সেই ওভারডিউ আমরা পরিশোধ করতে পারবো। আমরা প্রতিদিন 50 থেকে 60 মিলিয়ন US$ করে কিন্তু পরিশোধ করছি। বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ 24 বিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা। তবে IMF এর হিসেব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ 20 বিলিয়ন ডলারের কাছাকাছি। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি রিজার্ভ বাড়তে ভূমিকা রেখেছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের পরিমাণ 24,300 মিলিয়ন মার্কিন ডলার। IMF এর BPM-6 অনুযায়ী এটা 20,000 মিলিয়নের কাছাকাছি। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে কারণ রেমিটেন্সের প্রবৃদ্ধি ঘটছে। গত অর্থবছরের তুলনায় এই অর্থবছরে প্রায় 60% প্রবৃদ্ধি হয়েছে এবং আমরা যদি জুলাইয়ের সাথে অগাস্টের প্রবৃদ্ধি ধরি তাহলে এটা প্রায় 90% প্রবৃদ্ধি হয়েছে। আন্তঃব্যাংক ফরেন এক্সচেঞ্জ সেটাকে সক্রিয় করা হয়েছে। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কম শুল্কের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। প্রকারভেদে কেজি প্রতি পাইকারিতে কমেছে 60 টাকা পর্যন্ত। মঙ্গলবার বিকেলে পেঁয়াজ রফতানিতে শুল্ক হার 40 থেকে কমিয়ে 20 ভাগ করার বিষয়টি হালনাগাদ করে ভারতের কাস্টমস কর্তৃপক্ষ। পরে টেন্ডার প্রক্রিয়া ও শুল্ক প্রদান শেষে পেঁয়াজ আমদানি শুরু হয়। গতকাল হিলি বন্দর দিয়ে 404টি ট্রাকে 123 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়। এদিকে শুল্ক হার কমার প্রভাবে পড়েছে বাজারে। প্রকারভেদে পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ 60 টাকা কমে 85 থেকে 86 টাকা দরে বিক্রি হচ্ছে।
এই মুহূর্তে হিল স্থলবন্দরে আছেন রিপোর্টার শফিকুল ইসলাম শফিক, সরাসরি যাচ্ছি তার কাছে। হিলি স্থলবন্দর দিয়ে ভারত সরকারের যে কম শুল্কের পেঁয়াজ সেটা কিন্তু ইতিমধ্যে গতকাল থেকে আমদানি শুরু হয়েছে। গতকালকে 3 ট্রাক পেঁয়াজে বন্দরে 123 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। তো বর্তমানে পেঁয়াজগুলো গতকালকে বিক্রি হয়ে যায় কিন্তু 85 থেকে 86 টাকা, যেটা প্রতি কেজিতে আমরা দেখেছি তার দাম কমেছে প্রায় 6 থেকে 7 টাকা 8 টাকা পর্যন্ত কমছে। তাছাড়া যে পেঁয়াজগুলো গুদামে নেওয়ার পরে তারা বিক্রি করছে, ওখানে আজকে দেখেছি সেখানে 80 টাকার নিচে তারা বিক্রি করছে। তো মূল কথা এক কথা বলা যেতে পারে যে কম শুল্কের যে বাংলাদেশ সরকার যে পেঁয়াজ কম দামে সাধারণ ভোক্তা খেতে পারবে 5% শুল্ক প্রত্যাহার করেছে। ভারত দাম রপ্তানি মূল্য কমিয়েছে, রপ্তানির ডিউটি কমিয়েছে। সবকিছু মিলে বলা যেতে পারে যে পেঁয়াজের দামটা অনেকটা কমতির দিকে। তবে আমদানিকারকদের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে বর্তমানে যে দামে তারা বিক্রি করছে আমদানি বাড়লে হয়তো বা দামটা আরো কমবে। তবে আর একটা বিষয় তারা বলছেন যে ভারত যখন কোনো পণ্যের দাম আমদানি মূল্য বা শুল্ক যেটা হোক যখন তারা কমিয়ে দেয়, ভারতের রপ্তানিকারক ব্যবসারা তখন একটা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়। যদি এবার দামটা বৃদ্ধি না করে সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের দামটা আর কমবে, বাজারে কিন্তু তার প্রভাব কিন্তু প্রায় 70 টাকার নিচে কিন্তু পেঁয়াজের দাম আসবে, এমনটা তারা কিন্তু জানিয়েছেন। তাছাড়া কিন্তু আজকে আমদানিকারক ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম আমি যে কি পরিমাণ পেঁয়াজ বর্তমানে আজকে প্রবেশ করবে। তারা বলছেন যে বর্তমানে পেঁয়াজ তাদের পাইপলাইনে প্রায় অনেক পেঁয়াজ আছে, তাদের আজকে এলসি হচ্ছে, যেগুলো হয়তো আগামীতে পেঁয়াজের আমদানি অনেকটা বৃদ্ধি পালে দামটা অনেকটা কিন্তু কমবে। তাছাড়া সকাল থেকে আমি দেখেছি বন্দরে বিভিন্ন জায়গা থেকে পাইকারি ব্যবসায়ীরা তারা পেঁয়াজ কিনবার জন্য আসছেন। তারা কিন্তু আড়ত থেকে তারা পেঁয়াজ কিনতেছেন, আড়তে প্রতি কেজি পেঁয়াজ 80 টাকা থেকে 82 টাকা বা তার নিচেও কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া স্থানীয় বাজারেও কিন্তু প্রতি কেজি পেঁয়াজের দাম 5 থেকে 7 টাকা 10 টাকা পর্যন্ত কিন্তু কমছে এখানে। তাছাড়া এখানে আমদানি রপ্তানি বাণিজ্য যেটা সেটা কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। তাছাড়া গতকালকেও আমরা দেখেছি যে হিলি কাস্টমসে যারা ডিউটি দিচ্ছেন সে ডিউটি শুল্কর যদি কথাটা আপনাকে বলি, আগে আপনার যেখানে শুল্ক দিতে হতো প্রায় আপনার 20 টাকার উপরে, সেটা কিন্তু এখন 10 টাকা শুল্ক দিতে হবে। তাছাড়া 2 টাকা 50 পয়সা শুল্ক দিতে হচ্ছে, বাংলাদেশে আমদানি যে শুল্ক সেটা দিতে হচ্ছে। তাছাড়া এখানে তারা বর্তমানে যে পেঁয়াজগুলো আসছে তারা এখান থেকে কাস্টম থেকে প্রতিনিয়ত তারা ছাড় করতে পারছেন। আর আরেকটা সব থেকে বড় সমস্যা দেখা দিয়েছে যে বৈরী আবহাওয়া যে ঘন ঘন যে বৈদ্যুতিক যে লোডশেডিং কারেন্টের, সেখানে তারা পেঁয়াজগুলো কিন্তু গুদামে রাখতে পারছে না, তারা কিন্তু বন্দর থেকে তারা বিক্রি করছেন। তারা বলছেন যে এখানে যেহেতু পেঁয়াজগুলো আমদানির পর রাখার যেহেতু সুযোগ নাই, সেক্ষেত্রে পেঁয়াজের যে দাম যেভাবে তারা কিনবেন ঠিক সেখানে হয়তো 1 টাকা বা আরো কিছু লাভে তারা হয়তো বিক্রি করে দিবেন। আর আরেকটা কথা বলছেন যে পেঁয়াজগুলো আসছে নাসিক, গুজরাট বিভিন্ন প্রদেশ থেকে পেঁয়াজগুলো আসছে, তার দূরত্ব প্রায় 2 থেকে 2,500 কিলোমিটার দূর। সেখান থেকে পেঁয়াজগুলো আনার পরে এখানে বন্দরে তাদের কিন্তু খুব দ্রুত তাদেরকে বিক্রি করতে হয়। তো হিলি স্থল বন্দর থেকে পেঁয়াজ আমদানি নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দরে। যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো রেল চলাচল বিঘ্নিত হচ্ছে। সকাল 9:30টার পর রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রতিটি স্টেশনে দেখা যায় দীর্ঘ লাইন। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। মতিঝিল অংশের সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এই মুহূর্তে আগারগাঁও মেট্রো স্টেশনে আছেন রিপোর্টার আলতাফ হোসাইন, সরাসরি যাচ্ছি তার কাছে। 40 থেকে আগারগাঁ এবং মতিঝিল অংশে মেট্রো রেল বন্ধ রয়েছে এবং সেটি বলা হচ্ছে যান্ত্রিক একটি ত্রুটির কারণে বন্ধ আছে। এতে যাত্রীদের অর্থাৎ অফিসগামী যারা মানুষ আছেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। এই মুহূর্তে আমরা দেখছি সকাল 9টার পর থেকে মূলত এই ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মেট্রো রেলে যারা চলাচল করেন অফিসগামী যাত্রী যারা তারা, এবং এই অবস্থার মধ্যে আমরা দেখছি যে
মেট্রো রেল আগারগা থেকে মতিঝিল পর্যন্ত বন্ধ থাকার ফলে যারা উত্তর থেকে যারা যেসব যাত্রীরা আসছেন তারা আগারগাতে নেমে যাচ্ছেন এবং এইখান থেকে তারা বাসে করে বা অন্যান্য যানবাহনে করে তারা যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে যাত্রীদের চাপের কারণে কিন্তু পর্যাপ্ত যানবাহন তারা পাচ্ছেন না, এতে আরও ভোগান্তি বেড়েছে। মূলত মেট্রো রেল পরিচালনা কর্তৃপক্ষ যারা আছেন, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL, তারা ফেসবুকে তারা একটি ঘোষণা দেয় যে যান্ত্রিক ত্রুটি অথবা অনিবার্য কারণবশত 9:40 থেকে এখন পর্যন্ত মেট্রো রেল বন্ধ আছে এবং তারা এটা জানিয়েছে যে কখন নাগাদ এটি চালু হবে সেটি তারা এখন পর্যন্ত নিশ্চিত না। তবে আমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলেছেন যে আসলে সমস্যাটা হয়েছে ফার্মগেট এবং বিজয় সরণি যে মাঝামাঝি মেট্রো রেলের ডায়া যেটি অর্থাৎ যেটি হচ্ছে যে রেলের যে সমান্তল যে লোহাটি আছে সেটি একটা অংশ দেবে গেছে এবং দেবে যাওয়ার ফলে অর্থাৎ লাইন দেবে যাওয়ার ফলে একটি অংশে এই সমস্যা সৃষ্টি হচ্ছে এবং মেট্রো রেল বন্ধ রয়েছে। একই সঙ্গে আমরা মেট্রো রেলের এই DMCL কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে আসলে একজন পরিচালকের সাথে কথা বলেছি, তিনি বলেছেন বড় ধরনের সমস্যাই হয়েছে এবং কখন নাগাদ এটি আসলে ঠিক হবে সেটি তারা এখনও বলতে পারছেন না। তো এই ছিল আগারগাঁও থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁও মেট্রো স্টেশনে। ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। 2 দফায় বন্যার ক্ষতি কাটিয়ে তাঁতপল্লীতে যখন পুরোদমে কাজ শুরু হচ্ছিল তখনই দেখা দিয়েছে 3 থেকে 4 ঘন্টা লোডশেডিং। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন। একই সঙ্গে রং ও সুতার অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থায় লোকসানের মুখে তাঁতিরা। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। একসময় সিরাজগঞ্জ সদর, বেলকুচি, শাহজাদপুর, চৌহালি সহ বেশ কয়েকটি উপজেলার মানুষের ঘুম ভাঙত হাতে তৈরি তাঁত যন্ত্রের খটখট শব্দে। তবে আধুনিক যন্ত্র প্রযুক্তির যুগে হাতে তৈরি তাঁত যন্ত্রের জায়গা দখল করে নিয়েছে ইলেকট্রিক তাঁত যন্ত্র বা পাওয়ারলুম। এসব পাওয়ারলুমে উৎপাদন ক্ষমতা হাতে তৈরি তাঁত যন্ত্রের চেয়ে কয়েক গুণ বেশি। তবে বর্তমানে ঘন ঘন লোডশেডিংয়ের ফলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই তাঁত শিল্পের উৎপাদন ব্যবস্থা। চলতি বছর 2 দফা বন্যার পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য তাঁত যন্ত্র। এতে লোকসানের মুখে পড়ে এই শিল্পের সাথে জড়িত 5 শতাধিক ব্যবসায়ী। বন্যার ক্ষতি কাটিয়ে উঠে যখন পুরোদমে কাজ শুরু হচ্ছিল তাঁতপল্লীগুলোতে, ঠিক তখনই দিনে 3 থেকে 4 ঘন্টা লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে এই শিল্পের উৎপাদন। প্রতি বছর শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে এই সময়টায় বাহারি সব শাড়ি তৈরিতে কর্মব্যস্ত থাকে প্রতিটি তাঁতপল্লী। কিন্তু বর্তমানে লোডশেডিংয়ের ফলে উৎপাদন ব্যাহত হয়, অলস সময় কাটাতে হচ্ছে শ্রমিকদের। একই সঙ্গে দফায় দফায় রং ও সুতার দাম বৃদ্ধি, সব মিলে চরম লোকসানের মুখে জেলার ঐতিহ্যবাহী এই শিল্পটি। যে কারেন্ট থাকে কারেন্টে কাজ করে তো আমাদের সংসার চলে না। সামনে পূজা আছে, একটু আমরা কাজকর্ম করে একটু আমরা দাঁড়াবো, কাজকর্ম আমরা একটু করবো, কিন্তু আমাদের জন্য সেটা আমাদের হইতেছে না। তাঁত শিল্পকে লোকসানের হাত থেকে রক্ষায় সরকারিভাবে সহায়তার দাবি তাঁত মালিকদের। তাঁতের সমস্ত জিনিসপাতি যেগুলো আছে ট্যাক্স ব্যাক কমায় যদি একটু আমাদের এগুলা কেনার জন্য মানে ক্রয় ক্ষমতার মধ্যে হইতো, তাহলে হয়তো এটার কিছুটা তাঁতি আবার ঘুরে দাঁড়াতে পারলো। তবে তাঁত শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পরিকল্পনার কথা জানিয়েছে তাঁত বোর্ড। সমিতির মাধ্যমে তাঁত বোর্ড থেকে তাঁত ঋণ সুবিধাটা দিচ্ছি, আবার তারা যদি আমদানি করতে চায় মালামাল সেই সুপারিশ আমরা করে দিই। সিরাজগঞ্জের 5 উপজেলায় শাড়ি, লুঙ্গি ও গামছা তৈরির যন্ত্র রয়েছে প্রায় 5 লাখ। আর এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 12 লাখ মানুষ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। রবি মৌসুমের আগে রাজশাহীতে দেখা দিয়েছে সারের সংকট। বেশি সংকট পটাশ ও ডিএপি সারের। কৃষকের অভিযোগ, বাড়তি দর নেয়ার পাশাপাশি আলু চাষের জন্য বিত্তশালীরা আগাম সার মজুত করেছেন। তবে কৃষি বিভাগের দাবি, চলতি বছর সারের কোনো সংকট নেই। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। খরিফ মৌসুমের শেষের দিকে এখন কৃষক ব্যস্ত তাদের ফসল ঘরে তুলতে। কিছুদিন পর শুরু হবে রবি মৌসুমের ফসল চাষ। তবে তার আগে রাজশাহীতে দেখা দিয়েছে সার সংকট। বাজারে এখন বর্তমান ফসফেট সার পাওয়া যাচ্ছে না। আগে 12 দিন আগে ছিল বাজারে আপনার 1400 টাকা বস্তা, কিন্তু 12 দিন পরে এখন 1600-1650 টাকা বস্তা। বাজারে এখন নাই মোটাটা, বাজারে চিকনটা পাওয়া গেলেও আপনার
দাম বেশি। কৃষকেরা বলছেন পবার একাধিক ডিলারের বিক্রয় কেন্দ্রে গিয়েও তারা এমওপি সার পাননি। সংকট রয়েছে পটাশ ও ডিএপি সারেরও। চাহিদার তুলনায় সার অপ্রতুল হওয়ায় বেড়েছে দাম। অসাধু ব্যবসায়ী ও বিত্তশালীরা আলু চাষের জন্য আগাম সার মজুত করারও অভিযোগ তাদের। চাহিদার থেকে অপ্রতুল মানে অল্প, এজন্য এই জিনিসটা আমাদের একটু শর্ট হচ্ছে, তাহলে ইউরিয়া অ্যাভেলেবল। তবে কৃষি বিভাগ বলছে সারের সংকট নেই। সিন্ডিকেটের অপতৎপরতা রুখতে বাজারে মনিটরিং চলছে। সারের কোনো সমস্যা হবে না এবং কৃষকের কাছে পর্যাপ্ত সার কৃষকরা পাবেন এবং তারা তাদের ফসল উৎপাদনের যে ধারা সেই ধারা তারা টিকিয়ে রাখতে পারবে। 50 কেজির এক বস্তা টিএসপি সারের সরকারি দাম 1000 টাকা হলেও রাজশাহীর বিভিন্ন বাজারে খুচরা বিক্রি হচ্ছে 1150 টাকা। একইভাবে 1050 টাকা বস্তার ডিএপি সার বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। নাটোরের সিংড়া উপজেলার উন্মুক্ত জলাশয়গুলোতে অবৈধভাবে বাঁশ জালে বাদ দিয়ে ধরা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা। স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা এইসব জলাশয়ে বড়শি দিয়েও মাছ ধরতে পারেন না এলাকাবাসী। অনিয়ম বন্ধে অভিযান অব্যাহত রাখার আশ্বাস জেলা প্রশাসনের। আল মামুনের পাঠানো তথ্য, রুকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। নদীর একাংশে বাঁশ ও জাল দিয়ে দেয়া হয়েছে বাঁধ। সেখান থেকে বড় মাছের সঙ্গে ধরা হচ্ছে বিভিন্ন জাতের মাছের পোনাও। নাটোরের সিংড়া উপজেলার আত্রাই নদী সহ সোনাডাঙ্গা খাল, পাটকল বিল, হাঁসপুকুরিয়া বিলের 8টি স্থানে বাঁধ দিয়ে পোনা ধরা হচ্ছে। অভিযোগ উঠেছে প্রভাবশালীরা বাঁধ এলাকায় বড়শি দিয়েও মাছ ধরতে দেয় না স্থানীয় মৎস্যজীবীদের। এছাড়া আত্রাই নদীতে নৌকা চলাচলের সময় জালের কোনো ক্ষতি হলে মাঝির কাছ থেকে কয়েকগুণ ক্ষতিপূরণ আদায় করা হয়। এমনকি মৎস্য বিভাগের অভিযানের সময় নাটকীয়ভাবে তারা বাঁধ তুলে দিয়ে আবার তৈরি করে বাঁধ। মাছ মারা যাবে না, বাইরে মাছ মারো। নৌকলে সিংড়া আইছি আসতে সময় ধরেন সুতিমতি আছে, মাজলি ধরেন যে টেহা জরি ফোনা মোটরে মারলে অভিযান চালায়, সুতিটা নষ্ট করে বা কেটে ফেলায়, পরক্ষণে আবার বসা। পাটকল বিলের বাঁধ স্থাপনকারীদের দাবি প্রশাসনের দেয়া নির্ধারিত সময় মাছ ধরেন তারা। এই মাসের এই কয়েকদিন কি ওই দিন একটা ডেট আছে, ওই অনুযায়ী দেওয়া হচ্ছে। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মৎস্য বিভাগের কোনো কর্মকর্তা। তবে জেলা প্রশাসক জানান অনিয়ম বন্ধে অভিযান অব্যাহত থাকবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে আমরা সকল সুতিজাল ব্যবহারীকে আইনের আওতায় আনতে চাই। মৎস্য বিভাগের তথ্য মতে গত বছর নাটোরের সিংড়া উপজেলার উন্মুক্ত জলাশয়, চলনবিল ও নদী থেকে প্রায় 10,000 মেট্রিক টন দেশীয় প্রজাতির মাছ আহরণ করা হয়। সময় সংবাদ, নাটোর। নির্মাণের 5 বছরেও চালু হয়নি জয়পুরহাট পৌরসভার আধুনিক ল্যান্ডফিল ও পয় বর্জ্য শোধনাগার। এজন্য পৌরসভা কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও গাফলতিকে দায়ী করেছেন পৌরবাসী। শহরের যত্রতত্র আবর্জনা ফেলায় নানা সমস্যার কথা জানিয়ে দ্রুত চালুর আশ্বাস সংশ্লিষ্টদের। শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট। খোলা আকাশের নিচে ফেলা হয়েছে আবর্জনা। এসব ভাগাড় থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ আর রোগ জীবাণু। জয়পুরহাট সদর উপজেলার করিকাদিপুর এলাকায় 2019 সালে 4.9 একর জমির উপর নির্মাণ করা হয় আধুনিক ল্যান্ডফিল্ড ও পয়বর্জ্য শোধনাগার। তবে নির্মাণের পর থেকে এই প্রকল্পের কার্যক্রম দেখতে পাননি বলে অভিযোগ স্থানীয়দের। এই রাস্তার পাশ দিয়ে যাওয়া যায় না, দুর্গন্ধ, ময়লা আবর্জনা, বাচ্চারা এদিক দিয়ে যাতায়াত করতে পারে না, স্কুলে যাওয়ার সমস্যা। আমাদের বাচ্চা কাচ্চার অসুখ বিসুখ ফুরায় না, আমার অসুখ বিসুখ ফুরায় না। যে উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছে সেটা বাস্তবায়ন করা হয়নি, অর্থটা অপচয় করা হচ্ছে। আমার বিশ্বাস অতি শীঘ্রই এটি চালু করা হবে। যত্রতত্র ও ময়লা আবর্জনা ফেলায় সাধারণ জনগণের সমস্যার কথা জানিয়ে দ্রুত চালু করার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। পৌর পরিষদ এবং প্রশাসক মহোদয়ের অনুরোধে এবং তাদের কার্যকলাপে আমাদের এই কাজটা যথারীতি খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। আমাদের প্রশাসক সাহেব দায়িত্ব নিয়েছেন, আমরা সকল কাউন্সিলর ওনাকে নিয়ে আমরা এই ব্যাপারে আলাপ আলোচনা করে আমরা যাতে জনগণ যেন বিভ্রান্ত না হয় এবং জনগণের সুবিধার্থে আমরা এটা করার চেষ্টা করব। জয়পুরহাট পৌরসভার আধুনিক ল্যান্ডফিল্ড ও পয়বর্জ্য শোধনাগার নির্মাণে ব্যয় হয় প্রায় 5,72,00,000 টাকা। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ফরেন করেসপন্ডেন্ট ব্যাংকগুলোর বাংলাদেশ অফিসের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ। একই দিন বিকেলে বাংলাদেশে কর্মরত ফরেন রেমিটেন্স এক্সচেঞ্জ হাউসগুলোর প্রতিনিধিদের সঙ্গে আরেকটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংকের সঙ্গে রেমিটেন্স হাউস এবং বিদেশি ব্যাংকগুলোর যে সম্পর্ক তা আরও জোরদার হবে, সেই সঙ্গে পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে
প্রবাসীদের সেবা আরও উন্নত করা সম্ভব হবে বলে মনে করেন ব্যাংকের চেয়ারম্যান। এক্ষেত্রে তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকের সঙ্গে কাজ করার জন্য ব্যাংক ও এক্সচেঞ্জ হাউসের প্রতিনিধিদের আহ্বান জানান। পদত্যাগ করলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির কমিশনার এটিএম তারিকুজ্জামান। মঙ্গলবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে 11 সেপ্টেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ 3 মাসের সময় বেঁধে দিয়ে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সময়সীমার আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। বাংলাদেশ সফরে এসেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। সকালে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে এ তথ্য জানানো হয়েছে। মার্টিন রাইজার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করবেন। এর পাশাপাশি বাংলাদেশের সমসাময়িক অর্থনৈতিক নানা বিষয় নিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার আলোচনা করবেন। প্রবাসীদের সতর্ক করল কুয়েত সরকার। 31 ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পূর্ণ না করলে দেশটিতে থাকা প্রবাসীদের ব্যাংক হিসাব সহ বন্ধ হতে পারে সকল কার্যক্রম। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। সকল প্রকার অপরাধ দমনে যে কোনো ব্যক্তির পরিচয় যাচাই করতে বায়োমেট্রিক প্রকল্পের পরিকল্পনা করে কুয়েত। সেটি চালু করা হয় গত বছরের মে মাসে। দেশটির সকল নাগরিক ও প্রবাসীদের জন্য বাধ্যতামূলক করা হয়। শুধু সাধারণ নাগরিক নন, এরই মধ্যে কুয়েতের মহামান্য আমির, ক্রাউন প্রিন্স, প্রধানমন্ত্রীও নিবন্ধন করেছেন। স্থানীয় জনগণের জন্য চলতি বছরের সেপ্টেম্বর মাসের 30 তারিখ এবং প্রবাসীদের জন্য 31 ডিসেম্বর পর্যন্ত বায়োমেট্রিক সম্পন্ন করার সময় নির্ধারণ করেছে দেশটি। সর্বশেষ তথ্যমতে এখনও প্রায় 8 লাখ প্রবাসী বায়োমেট্রিক সম্পন্ন করেননি বলে প্রতিবেদন প্রকাশ করেছে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম। তাই প্রবাসীদের জন্য সতর্কতা জারি করেছে কুয়েত সরকার। শুধু তাই নয়, এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। এমন খবরে প্রবাসী বাংলাদেশিরাও নিবন্ধন করছেন। আমরা অনতিবিলম্বে ইনশাআল্লাহ আমি এবং আমার পরিবারের সকলকে নিয়ে অনতিবিলম্বে অনলাইনের সাহায্য নিয়ে আমরা অনতিবিলম্বে বায়োমেট্রিক কাজটা সম্পন্ন করব। আমরা অতি তাড়াতাড়ি এই বায়োমেট্রিক নির্দিষ্ট সময়ে ইনশাআল্লাহ বায়োমেট্রিক শেষ করব। কুয়েতের 6টি বিভাগে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত বায়োমেট্রিক কেন্দ্রগুলোতে নিবন্ধনের কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা ব্যর্থ হবেন তাদের ব্যাংকে হিসাব বন্ধের পাশাপাশি সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের সেবা থেকে বঞ্চিত করা হবে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় এক স্থান লন্ডনের সবুজে ঘেরা হাইড পার্ক। অনেক দেশ থেকে হারিয়ে যাওয়া ওক গাছ আছে এখানে। তবে সবচেয়ে বড় আকর্ষণ পার্কটির শত শত টিয়া পাখি। লন্ডনের হাইড পার্ক ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ জুয়েল। লন্ডনের হাইড পার্ক প্রায় 5 কিলোমিটার জুড়ে এই পার্কের এক কোনায় জায়গা করে নিয়েছে টিয়া পাখি। এ যেন টিয়াদের রাজত্ব, নেই অন্য কোনো পাখির আনাগোনা। নির্ভয়ে মানুষের কাছে ঘুরে বেড়ায় পাখিগুলো। কারো হাতে পছন্দের ফল থাকলে খেয়ে উড়ে যায় গাছের মগডালে। ঘুরতে এসে পাখিদের খাবার দিয়ে আনন্দ নিয়ে ঘরে ফেরেন দর্শনার্থীরা। টিয়া পাখির কিচিরমিচির শব্দে সবসময় মুখরিত থাকে এর চারপাশ। লন্ডনের এই হাইড পার্কে বছরে 1,30 লাখেরও বেশি পর্যটক আসেন পাখি আর পার্কের সৌন্দর্য দেখতে। পৃথিবীর অনেক দেশ থেকে টিয়া পাখি হারিয়ে গেল, লন্ডনের এই হাইড পার্কে এখনো শত শত টিয়া পাখি এভাবে ভালোবাসা ছড়ায় মানুষের হাতে এবং শরীরে। এভাবেই পশু পাখি প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা এবং প্রাণীদের প্রতিও মানুষের যে ভালোবাসা তারই বহিঃপ্রকাশ ফুটে ওঠে হাইড পার্কে। লন্ডনের হাইড পার্ক থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। মানুষের মস্তিষ্কে ঢুকে পড়ছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। এতে নষ্ট হতে পারে ঘ্রাণ শক্তি, হতে পারে ক্যান্সারের মতো জটিল রোগ। ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকদের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। খাবার, পানি ও শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রতিদিন মানবদেহে প্রবেশ করছে মাইক্রোপ্লাস্টিক।
রক্তের মাধ্যমে তা জমা হচ্ছে ফুসফুস, হৃৎপিণ্ড, পাকস্থলী সহ দেহের অভ্যন্তরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে। এমনকি মস্তিষ্কেও ঢুকে পড়ার নমুনা পেয়েছেন ব্রাজিলের একদল গবেষক। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে রুশ গণমাধ্যম আরটি। 2023 সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত 15 জন স্বেচ্ছাসেবীকে নিবিড় পর্যবেক্ষণ ও তাদের ওপর বৈজ্ঞানিক অনুসন্ধান চালায় ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক। এ সময় 8 জনের মস্তিষ্কের ভেতর 16 ধরনের সিনথেটিক পলিমার পার্টিকেলস শনাক্ত করা হয়। অতি ক্ষুদ্র প্লাস্টিক কণাগুলোর আয়তন 0.0055 মিলিমিটার থেকে 0.025 মিলিমিটারের মধ্যে। সবচেয়ে বেশি যে প্লাস্টিকের কণা পাওয়া গেছে সেটির নাম পলিপ্রোপাইলেন। গবেষকরা জানান মানুষের ঘ্রাণ ইন্দ্রিয়ের সঙ্গে সম্পর্কিত মস্তিষ্কের এমন স্থানে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি। ব্রাজিলের একবার ব্যবহারযোগ্য প্লেট, গ্লাস, কাপের পাশাপাশি বিভিন্ন খাদ্যপণ্য প্যাকেটজাত করতে পলিপ্রোপাইলেনের ব্যবহার অনেক বেশি। গবেষক দলের প্রধান যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম NBC নিউজকে জানান, মানব মস্তিষ্কের ভেতর মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব থাকাটা বড় বিপদের শঙ্কা জাগায়। কারণ এসব কণা একদিকে যেমন মস্তিষ্কে দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি করে, অন্যদিকে ক্যান্সারের আশঙ্কা বাড়িয়ে তোলে কয়েক গুণ। মৌসুমী সাথী, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সংকোচনের প্রভাব চট্টগ্রামে। জনশক্তি রফতানিতে ভাটা। 2 মাসে গেছে মাত্র 5,500 কর্মী নিতে ফের কলিং ভিসা চালু করল মালয়েশিয়া। রাষ্ট্র সংস্কারে $200 কোটি সহায়তা দেবে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টাকে কান্ট্রি ডিরেক্টর। ব্যাংকের তারল্য সংকট কাটাতেও মিলবে ঋণ। আইডিবি দেবে $500 কোটি। এবং আগের সরকারের চাপে সঠিক তথ্য দিয়ে ব্যয়ে প্রাক্কলন করতে পারেনি মন্ত্রণালয়গুলো। দাবি শ্বেতপত্র প্রণয়ন কমিটির। খতিয়ে দেখা হবে জাতীয় আয় ও মূল্যস্ফীতির হিসাবের ভিত্তি। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ে।